জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অপেক্ষা। সাধারণ মানুষকে বিজয়ের কৃতিত্ব দিলেন নাহিদ। আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে রাজনীতির হাল ধরার আহ্বান। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি। গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ নেতাদের। জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি। চলতি মাসেই সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরের মধ্যেই সরঞ্জাম কেনাকাটা। তফসিল ঘোষণার 1 মাস আগে চূড়ান্ত ভোটার তালিকা। জুলাই আহতদের নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে ঢাকা কলেজ শিক্ষার্থীর সাক্ষ্য। গণকবর থেকে 114 শহীদের মরদেহ উত্তোলনের নির্দেশ। এবং শেখ হাসিনাকে ফেরাতে কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। ভারতকে সুবিধা দিতে দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন, মন্তব্য 2 উপদেষ্টার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। রক্তাক্ত 36 জুলাইয়ের বর্ষপূর্তি মঙ্গলবার। বিজয়ের মূল কৃতিত্ব সাধারণ মানুষকে দিয়ে অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনমানুষকে রাজনীতির হাল ধরতে হবে। 5 আগস্ট উদযাপনে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার পর এ মিছিল বিজয়ের। বুলেটের বিপরীতে খালি হাতে বুক চিতিয়ে বাঙালির অনন্তকালের আপোষহীনতার স্মারক এই মিছিল। স্বৈরাচারের বুলেটে 1 নদী রক্তের বিনিময়ে জুলাইয়ের অর্জিত বিজয় ছিল মুক্ত পাখির মতো বাঁধ ভাঙা উচ্ছ্বাসের। বাংলাদেশের জাতীয় জীবনে জুলাই এক দীর্ঘতম মাস। 36 দিনের রক্তাক্ত সেই জুলাই একই সঙ্গে যেমন অর্জনের, তেমনি সন্তান হারাবার বেদনাও বটে। অবুঝ শিশু রিয়া গোপ, দুর্বার আবু সাইদ মুগ্ধ কিংবা ওয়াসিমের মতো হাজারো অরুণ প্রাতের তরুণ দল রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে এমন দিন। দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনা ও তার সহযোগীদের। এই আন্দোলনটাকে 36 জুলাইয়ের বর্ষপূর্তিতে সেই সব দিনের স্মৃতিচারণায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলছেন, কোটা আন্দোলনের মতো যৌক্তিক দাবিকে দমন এবং দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফুঁসে ওঠে মানুষ। যখন আমাদেরকে ডিজিএফআই নিয়ে যাওয়া, ডিবিতে নিয়ে যাওয়ার মতো শারীরিক মানসিক এই নির্যাতনের দৃষ্টান্তগুলো স্থাপিত হয়, তখন মানুষের সামগ্রিক পূর্বের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, মানুষ আর এই অন্যায়গুলো মেনে নিতে পারছিল না। তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো, রক্ত দিতে দেখলো, তাদের ভয়টা কেটে গেল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়। অভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলামও গণ অভ্যুত্থানের মূল কৃতিত্ব দিচ্ছেন জনমানুষকেই। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র শ্রমিকরা যারা কোনো দল করে না, তারা নামছে দেখে আন্দোলন সফল হয়েছে। রাজনৈতিক দলের নেতারা কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিল, আমরাও তো বিভিন্ন সময় নামছি, তখন তো সফল হয় নাই। সফল কেন হয়েছে? যখন সাধারণ মানুষ এখানে সংযুক্ত হয়ে গেছে। অংশীজনদের ঐক্য সংহত না থাকায় অনেক প্রত্যাশা পূরণ হয়নি বলে মত নাহিদ ইসলামের। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে শেষমেশ রাজনীতিতে নামতে হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে, ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। আমরা তো আসলে রাজনৈতিক দল করতে চাইনি। আমরা চেয়েছিলাম যদি ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নিজেদেরকে শুধরে পরিশুদ্ধ হয়ে আসতে হবে, তো সেটা তারা হয়ে আসে নাই। তো এর ফলে আমাদের একটা নতুন দল করার লাগছে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র জনতার অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে বিশাল কর্মযজ্ঞ। বিকেল 5টায় গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনব্যাপী মানিক মিয়া এভিনিউতে চলবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন পন্থায় স্মরণ করা হবে 24-এর 36 জুলাইকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনেই আসছে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐতিহাসিক 5 আগস্ট উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতি পাচ্ছে ঘোষণাপত্র। পাঠ করবেন স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
স্বৈরশাসন থেকে মুক্তির দিনটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সংস্কারের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। আর প্রধান উপদেষ্টা বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক 5 আগস্ট বিশেষভাবে উদযাপন করবে জাতি। দিনটি ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যে সময় এই দায়িত্ব নেই, সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা বলেন। 5ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হলেও কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কিছু না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে নানা বাধা উপেক্ষা করে হাসপাতালে আসা আন্দোলনকারীদের পাশে ছিলেন চিকিৎসকরা। তাদের অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরতে চিকিৎসকদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানে নানা বাধা উপেক্ষা করে হাসপাতালে আসা আন্দোলনকারীদের পাশে ছিলেন চিকিৎসকরা। তাদের অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরতে চিকিৎসকদের নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কোনো কিছু না রাখার আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এমন কোনো কথা না বলার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই। এখনো প্রায় 24 ঘন্টার সময় আছে, 5টার সময় ডিক্লেয়ার করবেন। আপনার কোনো ডিক্লারেশন যেন জনগণের স্বার্থের বাইরে না যায়। আপনার কোনো ঘোষণা যেন কোনো চাপের কারণে না হয়। বাংলাদেশের মানুষকে ভাগ্য নিয়ে আর খেলতে দেওয়া হবে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না দেশের মানুষ। এ মন্তব্য করে তিনি আরও বলেন, গত 1.5 দশকে যারা ক্ষমতায় যেতে পারেনি তারা এখন অভ্যুত্থানের ঐক্য বিনষ্ট করছে। 5ই আগস্টের বিপ্লবের পরেই জাতীয় ঐক্য যেখানে অত্যন্ত দৃঢ়ভাবে অবস্থান করার প্রয়োজন ছিল, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা ছিল, জাতির পরিবর্তনের জন্য যা যা পরিবর্তন দরকার সেটি দরকার ছিল, সেটি না করে 15 বছরে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় যেতে ব্যর্থ হয়েছে তারা ক্ষমতার জায়গার রাস্তা খোঁজা শুরু করেছে। অভ্যুত্থানে দেশের চিকিৎসকদের অবদান জুলাই সনদ ও ঘোষণাপত্রে উল্লেখ করার দাবি জানান জামায়াত নেতারা। জুলাই চার্টারে, জুলাই ডিক্লারেশনে, জুলাই বিপ্লবে চিকিৎসকদের সাহসী অবদানের কথাটা উল্লেখ থাকতে হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যে কোনো সময় জুলাই সনদে সই করতে প্রস্তুত বিএনপি, তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। জাতীয় ঐকমত্য কমিশনের এই দ্বিতীয় দফা আলোচনা শেষে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত প্রকাশ হচ্ছে মঙ্গলবার। জাতীয় সনদের খসড়াও তৈরি, শিগগিরই সই করবে সব রাজনৈতিক দল, আশা অন্তর্বর্তী সরকারের। ঐক্য কমিশনের কার্যক্রম সোমবার গুলশানে নিজ বাসভবনে বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, যে কোনো সময় সনদে সই করতে প্রস্তুত বিএনপি, তারপরও উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই প্রতিশ্রুতি, এই স্বাক্ষরের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকবে নাকি এটা বাস্তবায়নের জন্য আরো অন্য ধাপের আলোচনা হবে? এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে বিএনপি বোধহয় সহযোগিতা করছে না। অবশ্যই আমরা পালন করব, সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না।
তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। বৈধ প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে বিএনপি এমন মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের অধীনেই। যে সমস্ত সংস্কার প্রস্তাবের সাথে একমত, জাতীয় একমত, সেই সংস্কার প্রস্তাবের মধ্যে শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব এবং সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা চাই সমস্ত কিছু আইনানুগ হোক, সাংবিধানিক প্রক্রিয়ায় হোক, নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়েই হোক। দলের অন্যতম এই নীতি নির্ধারক আরও বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণার অপেক্ষায় আছে বিএনপি। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি, গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। সোমবার বিকেলে যুবদলের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে তাদের ঋণ শোধ করা সম্ভব। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগের দিন সোমবার শোক ও বিজয় সমাবেশ করে যুবদল। এতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদানের জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেয় যুবদল। এছাড়া শহীদ পরিবারের হাতেও উপহার ও সম্মাননা স্মারক তুলে দেয় সংগঠনটি। গুম, খুন, গণগ্রেফতার ও অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেন নির্যাতিতরা। এ সময় বাবার জন্য সন্তানের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে সমাবেশ স্থল। বেগম খালেদা জিয়ার মতো শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে গণঅভ্যুত্থানের দরকার পড়তো না উল্লেখ করে কতিপয় রাজনৈতিক দলের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই আপনার কথাগুলো বলছেন। আপনাদের এই বয়স, আপনাদের যে মেধা, আপনার যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে। দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার, যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণতন্ত্র ও অর্থনীতিকে এগিয়ে নিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি, দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা, এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন ও সহযোগিতা চান তারেক রহমান। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে জনমনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা দূর করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো যৌক্তিক কারণ নেই। সোমবার সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব বলেন, জাতীয় ইস্যুতে প্রয়োজন জাতীয় ঐক্য। চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও আসন্ন নির্বাচন নিয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। সোমবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠকে অংশ নেয় জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ওবায়দুল্লাহ ফারুকের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল এবং বিএনপির নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদও। বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, জাতীয় ইস্যুতে প্রয়োজন জাতীয় ঐক্য। যেখানে একমত হওয়া একটু কঠিন ছিল, সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে হলো একমত হওয়ার চেষ্টা করা হয়েছে।
আমরা আশা করি যে এই জায়গাগুলোতে আমরা একমত হয়েছি, হুবহু এই জায়গাগুলোকে সামনে রেখে জাতির সামনে একটি ঘোষণা আসবে। আমরা এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন বিলম্ব করার কোনো কারণ নেই। মানুষ নির্বাচন চায়, কমিশন প্রস্তুত, সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে, সনদ হয়ে যাচ্ছে, ফলে এই ব্যাপারেও নির্বাচনের পথে আর কোনো বাধা থাকলো না। সরকারকে আহ্বান জানানো যে তারা যেন এই বিষয়টা স্পষ্ট করে ফেলে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জনগণ সুনির্দিষ্ট বার্তার অপেক্ষায় আছে বলেও জানান বিএনপির এই নেতা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা ধরে জোরে সোরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন। চলতি মাসে শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরে সম্পন্ন হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। ইসি সচিব জানিয়েছেন, আগামী মাসের মাঝামাঝি সময় আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সারাতে নির্বাচন ভবনে কাগজপত্র জমা দিতে গিয়ে কমিশনের কড়া সমালোচনা করে এনসিপি। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে দলটি। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। পরদিন সোমবার সংবাদ সম্মেলনে ওই সমালোচনার জবাব দেন ইসি সচিব। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সচিব জানান, নির্বাচনী আইন ও বিধিমালায় আনা হয়েছে পরিবর্তন। সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা। লোকাল পারচেজে প্রকিউরমেন্টে আমরা 8টা আইটেম ছিল, তার ভিতরে একটা আইটেম রিটেন্ডার করতে হচ্ছে। আই বিলিভ যে আমাদের যে সময়সীমা আছে এর মধ্যে পাওয়া যাবে। সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ব্যবস্থাপনা নীতিমালা, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধনের একটা প্রস্তাব তৈরি করা হয়েছে। জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ। তফসিল ঘোষণার 1 মাস আগে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। সীমানা পুনর্নির্ধারণ শেষ হচ্ছে চলতি মাসেই। আগামী মাসের মাঝামাঝি সময়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। ইসি সচিব আরো জানান, 51টি নিবন্ধিত দলের মধ্যে ইসিতে চলতি বছরের আয় ব্যয়ের হিসেব দিয়েছে 30টি। সময় চেয়েছে 15টি দল, 5টি কোনো সাড়া দেয়নি, আর একটি দলের এখনো সময় হয়নি। আমরা জাতীয় নির্বাচনকে টার্গেট করে নিচ্ছি, আমাদের প্রস্তুতি চলমান। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্যে এমন তথ্য দিয়েছেন এক পা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন গুলিতে 1 চোখ হারানো পারভিন। 6 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গত বছরের 27 জুলাই পঙ্গু হাসপাতালে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের দেখে তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তের জন্য হাসপাতাল পরিদর্শনের পর তদন্ত সংস্থা জানায়, যথাযথ চিকিৎসার আশ্বাস ছিল মূলত লোক দেখানো। সুচিকিৎসা তো নয়ই, বরং চিকিৎসা, এমনকি ছাড়পত্র না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার শেখ হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে 1 পা ক্ষতিগ্রস্ত হওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে শেখ হাসিনাকে হাসপাতালটির কর্মকর্তাদের নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দিতে তিনি শুনেছিলেন। তার এই নির্দেশের কারণে হাসপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাননি, এমনকি বেসরকারি মেডিকেলে যাওয়ার জন্য ছাড়পত্রও দেয়া হয়নি। উনি মনে করেছিলেন হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়। এদিন শেখ হাসিনা, কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন 1 চোখ হারানো পারভিন। জবানবন্দিতে বলেন, 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গেলে তাকেও গুলি করা হয়, এতে তার 1 চোখ নষ্ট হয়ে গেছে। পারভিন কিভাবে মুমূর্ষু আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি,
5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন। ইমরান পারভীন দুজনই নির্বিচারে গুলির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনকে দায়ী করে শাস্তি দাবি করেন। পরে তাদের জেরা করেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদ 114 জনের পরিচয় শনাক্তের জন্য তাদের মরদেহ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। মরদেহ শনাক্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এর আগে ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। 24 জুলাইয়ে আন্দোলনে ঢাকার বিভিন্ন এলাকায় প্রাণ হারানো 114 জনকে অজ্ঞাত পরিচয় হিসেবে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। ছাত্র জনতার উপর হামলা ও শেখ হাসিনা সহ হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু ইতিবাচক অগ্রগতি বলছে টিআইবি। তবে ঢালাও মামলা, আসামির উপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে সংস্থাটি। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 1 বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির প্রতিবেদনে উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার, প্রশাসন, সংস্কার কমিশন, অর্থনীতি, মানবাধিকার সহ নানা বিষয়ের বিস্তারিত প্রাপ্তি ও ঘাটতি। কোটা সংস্কারের দাবি থেকে এক দফা। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে 24-এর 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শুরু হয় নতুন বাংলাদেশের পথ চলা। গেল 1 বছরে দেশের রাজনীতি ও সরকার ও মানুষের আকাঙ্ক্ষা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করল টিআইবি। সোমবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার নির্দেশদাতাদের বিচার শুরু ইতিবাচক অগ্রগতি। তবে ঢালাও মামলা, আদালতে আসামির উপর হামলা ও জামিন নাকচ মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে টিআইবি। বিচার প্রক্রিয়া শুরু হলেও এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও ঢালাও মামলা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী সুনির্দিষ্ট মামলা না দেওয়ার ফলে মামলার ভিত্তি দুর্বল হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এই অপরাধের বিচার প্রক্রিয়ায়, যেমন গ্রেপ্তারকৃতরা আদালতে আক্রমণের শিকার হয়েছেন, আইনশৃঙ্খলার বাহিনীর উপস্থিতিতেই লাঞ্ছিত হয়েছেন কয়েকজন, সাবেক বিচারপতির ওপর আক্রমণ করা হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবীর ওপরেও হামলা করা হয়েছে। গত 1 বছরে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয়েছেন। মব জাস্টিস, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্যের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে মনে করে টিআইবির নির্বাহী পরিচালক। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও। টিআইবি বলছে, বিশাল সম্ভাবনার বিজয়ের পর অনেকের পশ্চাৎপদতা স্থবির করেছে সরকারের গতি, যা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল হলেও প্রকৃত কূটনৈতিক সাফল্য অর্জন নিয়ে প্রশ্ন আছে। তথ্য প্রকাশে গোপনীয়তার প্রবণতাও ছিল বলে মনে করে টিআইবি। জাতীয় ঐক্যমত্য যেটা ঘটিত হচ্ছে, যে সনদটা প্রণীত হচ্ছে, সেই সনদটা পুরো জাতির সনদ। আমাদের প্রত্যেকটা নাগরিকের হাতে একটা বিরাট হাতিয়ার হবে যে এই সনদটি আপনি স্বাক্ষর করেছেন, আপনি কেন বাস্তবায়ন করবেন না। এই সৎ সাহস নিয়ে, এই অঙ্গীকার নিয়ে প্রতিটি মানুষ যদি আমরা যেটি দৃষ্টান্ত এই দেশের মানুষ দেখিয়েছে জুলাই আগস্টে, যে তারা রুখে দাঁড়িয়েছে, আমি মনে করি যে এই রুখে দাঁড়াতে যে 54 বছর লেগেছিল, নেক্সট টাইম যেটা শুধু হয় যে একই অবস্থার সৃষ্টি হলে 54 দিনও হয়তো লাগবে না। 1 বছরে দারিদ্রতা বেড়েছে, কর্মসংস্থান বাড়েনি। বিনিয়োগে স্থবিরতা অর্থনৈতিক সংস্কার এগিয়ে নিতে একটি সুবর্ণ সুযোগ হলেও দুদকের কার্যক্রম এখনো প্রভাবমুক্ত নয় বলে মনে করে প্রতিষ্ঠানটি। তাদের মধ্যে কিন্তু একই প্রবণতা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 1 বছরেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কাঙ্ক্ষিত সাড়া দেয়নি ভারত। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে দিল্লিকে বাধা মনে করে না ঢাকা। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ভারতকে সুবিধা দেওয়ার জন্য দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেন শেখ হাসিনা।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সেমিনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। পরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, ভারতকে সুবিধা দেওয়ার জন্য দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করতেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না, এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, 1 বছরেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কাঙ্ক্ষিত সাড়া দেয়নি ভারত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে দিল্লিকে বাধা মনে করে না ঢাকা। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। কিছু মানুষের কারণে মার্কিন ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত দিনে কূটনৈতিক মহলে হারানো বিশ্বাস ফেরাতে কাজ করছে সরকার। বিশ্বাস হারানো খুব সহজ, পুনঃপ্রতিষ্ঠা কিন্তু কঠিন অনেক। সেই কঠিন কাজ আমাদেরকে করতে হবে। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আত্মসম্মান বজায় রেখে সবার সাথে রেসিপ্রোকাল ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করা। 11 আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এই সফরে শ্রমবাজার সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। আগস্টের মধ্যেই জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেফতারের প্রত্যাশা জানিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এদেশ থেকে ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলা হবে। রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন যে সংবিধান ও পুলিশ রাষ্ট্রের নাগরিকদের ওপর গুলি চালায় তার সংস্কার প্রয়োজন। ফ্যাসিবাদকে হুঁশিয়ারি জানাতে রাজধানীর উত্তরায় গড়ে তোলা হয়েছে মীর মুগ্ধ মঞ্চ। সোমবার এর উদ্বোধন করেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। সঙ্গে ছিলেন এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা ও মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। খুনিদের বিচারের মাধ্যমে ছাত্র জনতার তাজা রক্তে আঁকা নতুন বাংলাদেশকে সফল করার কথা জানান স্নিগ্ধ। তার সঙ্গে সংহতি জানিয়ে ডাক্তার তাসনিম জারা বলেন, এখন রাষ্ট্র সংস্কারই একমাত্র দাবি। যেখানে আবার জুলাই আগস্টের মতো হবে না, যেখানে আবার জাবিরের বলতে হবে না, না আমার ভাইকে কেন গুলি করলো, আমি যাব, আমি রাস্তায় নামবো, ওই বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না। সেই জন্য যা যা পরিবর্তন প্রয়োজন, যা যা সংস্কার প্রয়োজন, সবকিছু আমাদের করতেই হবে এবং আমরা করেই ছাড়বো। আগস্টের মধ্যেই সব খুনিকে গ্রেফতারের প্রত্যাশা জানিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এই দেশ থেকে ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলা হবে। এখনো রয়ে গেছে এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে। উত্তর সিটির প্রশাসক বলেন, সব মতাদর্শের মানুষের জন্য উন্মুক্ত থাকবে মীর মুগ্ধ মঞ্চ, যেন এখান থেকেই গণতন্ত্রের সূচনা হয়। এই মঞ্চটি ওপেন থাকবে, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। যে কেউ এসে, যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে এবং এটা একটি গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি হবে। শিল্পের ভাষায় মীর মুগ্ধ মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক এক দফা, উত্তরায় নিহতদের তালিকা সহ নানা তথ্য। উদ্বোধন শেষে রিকশা র্যালিতে অংশ নেন অতিথিরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট নেয়ার ঘটনায় এবার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 30 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ 17 জনের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের 1 নম্বর সেক্টরের 201 নম্বর রোডে অবস্থিত এই 10 কাঠার প্লটের মালিক সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। দুদক জানায় 2001 সালে খায়রুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে 2003 সালে বিচারপতি কোটায় এই প্লটটি বরাদ্দ দেয় রাজউক। তবে নিয়ম মাফিক কিস্তি পরিশোধ না করায় তৎকালীন রাজউক কর্তৃপক্ষ প্লট বরাদ্দ স্থগিত করে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে খায়রুল হক পুনরায় প্লটটি পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেন। প্রভাব খাটিয়ে প্রায় 5 লাখ টাকার সুদ না দিয়েই তিনি প্লটটি বাগিয়ে নেন। প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালনকালে
স্বীয় ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও জেনে শুনে সজ্ঞানে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে। এছাড়া ধানমন্ডিতে 6তলা বাড়ি থাকা সত্ত্বেও অনৈতিকভাবে এই প্লট গ্রহণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। এ ঘটনায় খায়রুল হক, তৎকালীন রাজউক চেয়ারম্যান নুরুল হুদা সহ 8 জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি। 6তলা বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য সম্বলিত হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান 1 নং সেক্টরের 102 নং রোডের 4 নং প্লট নিজ নামে বাস্তব দখল সহ রেজিস্ট্রি মূল্যে গ্রহণ অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বেসিক ব্যাংক থেকে 30 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ 17 জনকে আসামি করে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিমান বিধ্বস্তের 13 দিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়েছে। তবে এখনও আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের। দুর্ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে এখনও আটকে উঠছেন অনেকে। তবে সহসাই শুরু হচ্ছে না প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম। যুদ্ধবিমান দুর্ঘটনার 13 দিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্যাম্পাসের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রাণ গেছে অনেকের, তাই অনেকটা শোক আর শঙ্কা নিয়েই প্রবেশ করেন নবম, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। পূর্বের অবশিষ্ট থাকা নবম শ্রেণীর ষান্মাসিক ও দশম শ্রেণীর প্রিটেস্ট পরীক্ষা নেওয়া হয় এদিন। সীমিত পরিসরে ক্লাস হয় দ্বাদশ শ্রেণীর। প্রায় 11 বছর হচ্ছে মাইলস্টোনে আমি আছি, এইরকম দৃশ্য কখনো দেখিনি। আজকে সেকেন্ড দিন, আজকে সবকিছু শুরু হবে, এক্সাম হবে। আমরা মত বিনিময় করব, তাদের মানসিক অবস্থাটা দেখব, তারা ক্লাসের জন্য কতটুকু উপযুক্ত অবস্থায় আছে। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছেন অনেক শিক্ষার্থী। ছোট ভাই বোনদের অকাল প্রাণহানি দাগ কেটেছে মনের গভীরে। কিন্তু জীবন তো থেমে থাকে না, তাই স্বাভাবিক হয়ে শিক্ষা কার্যক্রমে মনোনিবেশের চেষ্টা সবার। যারা সাথে ছিল তারা তো ট্রমাটাইজ অবস্থা আছে, আর এখন আমরা যারা দূর থেকে দেখছি তারা এখনো নর্মাল হয়ে উঠতে পারতেছি না। তো এই বিষয়ে কথা না বলাই ভালো, একটু বেশি মন খারাপ এটা নিয়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ধকল কাটাতে একযোগে কাজ করছে মাইলস্টোন কর্তৃপক্ষ ও বিমান বাহিনী। কলেজ সেকশনের কার্যক্রম শুরু হলেও সহসাই শুরু হচ্ছে না প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম। মধ্যে ভীতি কাজ করছে, সেই ভীতি দূর করে তারা যেন স্বাভাবিক শিখন একটা পরিবেশ এখানে পায়, সেটার ব্যবস্থা আমরা করছি। ক্লাস 3 বা 4, 5 আর এদিকে আবার 6, 7, 8 এই ক্লাসগুলোর ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যেতে পারছি না। গত 21 জুলাই মাইলস্টোনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান। মুহূর্তে আগুন ধরে গেলে বহু হতাহতের ঘটনা ঘটে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে সাবেক সেনাপ্রধান হারুন আর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডেস্টিনি গ্রুপের আর্থিক কেলেঙ্কারির মামলায় হাজিরা দিতে গিয়ে না ফেরার দেশে চলে যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন তিনি। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ ছিলেন ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট। গ্রুপটির আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় হাজিরা দিতে রোববার বিকেলে চট্টগ্রামে আসেন তিনি। ওঠেন চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসে। মামলার হাজিরা দিতে সোমবার কোর্টে আসেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনও। তিনি জানান, সময় হয়ে যাওয়ার পরও আসছিলেন না জেনারেল হারুন, ফোনেও পাওয়া যাচ্ছিল না। পরে গেস্ট হাউসে জানানো হয় কোর্টে মামলার হাজিরা ছিল, সেটাতে হাজিরা দিয়ে আমরা চলে যাবো আজকে। উনি কালকে সকালে ফ্লাইট করছে, বুকিং করছে, আমরা আজকে চলে যাচ্ছি। এইভাবে কথা বলা। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কক্ষে তালা খুলে মৃত অবস্থায় জেনারেল হারুনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন সাবেক সেনাপ্রধান। ডায়াবেটিস রোগ ছিল ওনার দীর্ঘদিন, উনি ইনসুলিন নিত। তারপর হাড়ের সমস্যা ছিল, কিছুদিন টানও ছিল। ওই কিছুদিন আগে বাথরুমও ঘুরে পড়ে গেছিল। আমার মনে হয় যে এটা সাইলেন্ট হার্ট ডিজিজ ছিল, ওখান থেকে স্ট্রোক করছে। আর্মি পার্সন ওনারা বললেন উনি আই ডোনেটের কথা বলে গেছেন, তো তাদেরকে খবর দেওয়া হয়েছে। ওটা হওয়ার পরে ওনারা ফাইনালি বডি হ্যান্ডওভার করবে, গ্রামের বাড়িতে দাফন হবে। 2000 সালে ডিসেম্বর থেকে 2002 সালের জুন পর্যন্ত সেনাপ্রধান ছিলেন হারুনুর রশিদ। তার জন্ম 1948 সালে চট্টগ্রামের হাটহাজারীতে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব পান তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
নাটোরের মাধনগড়ে রেলপথে নাশকতার চেষ্টার পর সতর্কবার্তা জারি করেছে রেলওয়ে মন্ত্রণালয়। সোমবার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সতর্কবার্তা দেওয়া হয়। পরে রাত 10:30 থেকে সারা দেশের রেল লাইনে পাহারা দেওয়ার কার্যক্রম শুরু হয়। প্রহরীরা জানান, নাটোরে প্রতি 3 কিলোমিটারে 2 জন করে পাহারা দিচ্ছেন। গত রোববার রাতে মাধনগড়ে রেল ট্র্যাকে শিকল পেঁচিয়ে তালা দিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশ ও মাধনগড় স্টেশনে খবর দেয়। এ সময় রেলওয়ে কর্মীরা ঢাকাগামী চিলাহটি এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন। পরে শিকল অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। চলতি অর্থ বছরের প্রথম মাসে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে $477 কোটি বিভিন্ন পণ্য, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 25% বেশি। 2024-25 অর্থ বছরের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল $391 কোটি। সোমবার এ বিষয়ে মাসিক প্রতিবেদন প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো। তথ্য অনুযায়ী রপ্তানি হওয়া পণ্যের মধ্যে সবচেয়ে বেশি $396 কোটি 26 লাখ আয় এসেছে তৈরি পোশাক খাতে। বছর ব্যবধানে এ খাতে রপ্তানি আয় বেড়েছে 24.5%। গত অর্থ বছরের জুলাইয়ে পোশাক খাত আয় করে $317 কোটি 84 লাখ। তৈরি পোশাক ছাড়াও এ সময় চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। পনেরো বছর আইসিইউতে থাকা ব্যাংক খাতকে সবেমাত্র কেবিনে নিয়ে আসা হয়েছে। ঘুরে দাঁড়ানো দেশের আর্থিক খাতকে এভাবেই দেখছেন অর্থ উপদেষ্টা। এই অবস্থা থেকে উত্তরণে আইন সংস্কার করে আর্থিক খাতকে শক্তিশালী করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংক আয়োজিত হয় এক আলোচনা সভা। সেখানে এসব কথা বলেন তারা। গেল বছরে আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে বেরিয়ে আসে হাসিনা আমলে দেশের আর্থিক খাতের অনিয়ম, লুটপাট, অর্থপাচার ও ঋণ জালিয়াতির মহোৎসবের খবর। এরপর নেওয়া হয় আর্থিক খাত শক্তিশালী করার নানা উদ্যোগ। সংস্কার নানা ধাপ পেরিয়ে আর্থিক বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বায়ত্তশাসনের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর জানান, আর্থিক খাত সংস্কারে 5টি আইন সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ খাত উন্নয়নে প্রয়োজনে বিচার বিভাগকে সঙ্গে নিয়ে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক বলেও জানান তিনি। এই খাতটাকে অন্তত এমন একটা অবস্থানে নিয়ে যেতে যেটা আগের অবস্থার পুনরাবৃত্তি ঘটতে দেবে না। এটা আমাদের শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদের একটা প্রতিজ্ঞাও। এ সময় ভেঙে পড়া আর্থিক খাতের করুণ দশা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, মোটামুটি ঘুরে দাঁড়ানো ব্যাংক সহ আর্থিক খাতকে যৌক্তিক পর্যায়ে দাঁড় করাতে সময় লাগবে আরো। 15 বৎসরের যে জগদ্দল পাথর, প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, প্রক্রিয়াগুলি নষ্ট হয়ে গেছে, মানুষও নষ্ট হয়ে গেছে। যাতে কাজ করাবো, আমি তো মোটামুটি আর্থিক খাতে অনেকগুলো জিনিস প্রতিষ্ঠান একটু দেখতে হয়, মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক সহ 11টি তফসিলি ব্যাংক 846 জুলাই শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে অর্থ সহায়তা দিবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন, বেশিরভাগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতে বাংলা ভাষায় কথা বললেই আটক বা হেনস্থা করা হচ্ছে। বাংলাদেশে পুশব্যাকের ভয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এসব কর্মকাণ্ডে বিজেপি বিরোধীরা প্রশ্ন তুলছেন, বাংলা কি কেবলই বাংলাদেশের ভাষা? রাজনৈতিক মহলে বিজেপির বিরুদ্ধে ভাষা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ ক্রমেই জোরদার হচ্ছে বলে মনে করছেন অনেকে। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতে 20 কোটির বেশি মানুষ বাংলায় কথা বলেন। দেশটির সংবিধানেও স্বীকৃত ভাষা এটি। তারপরেও দিল্লিতে বাংলা ভাষায় কথা বললেই আটক করা বা হেনস্থা করা হচ্ছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এমনকি ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যেও বাংলায় কথা বললে আটক করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে।
বিহারে চলমান ভোটার তালিকায় সংশোধনের কারণে বাদ পড়েছেন প্রায় ৫৮ লাখ ভোটার। আসামে বাংলাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি করলে জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন রাজ্যটির খোদ মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গেও এক বাঙালি ভারতীয় নাগরিক NRC/CA এর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত দিলীপ সাহা মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন। বিহারেও এই জিনিসটা হয়েছে, আসামেও এই জিনিসটা হয়েছে। উনি সবসময় খবরের কাগজ পড়তেন, টিভিতে নিউজ দেখতেন, সেইগুলো নিয়েই উনি ডিপ্রেশনে চলে গেছিলেন। মানে একই কথা বারবার বলতেন যে আমাদের যদি এখন বাংলাদেশে পাঠিয়ে দেয় আমরা কি করব। বাংলাদেশ আর ইন্ডিয়ার নিয়ে এত ঝামেলা, যাকে এখন তার এখন মাথায় কি ঢুকেছে, কি ব্যাপার, সে ভয়টা কেন পেল। ঠিক এসছে ৭২ সালে সার্ভিস করেছে, কিন্তু কি ওনার মাথায় ঢুকেছে পেপার পড়তই ওই NRS ওনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এরই মধ্যে দিল্লি পুলিশ কয়েকজন বাংলা ভাষাভাষী ভারতীয়কে সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারের নথি যাচাইয়ে বাংলাদেশি ভাষা অনুবাদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন জানায়। এ নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিজেপির বিরুদ্ধে ভাষা ও ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন অনেকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এবার গেরিলা সংগ্রাম কর্মসূচির ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI। কর্মসূচির আওতায় ৫ আগস্ট ইসলামাবাদের সব রোড অবরোধ করবে PTI সমর্থকরা। একই সঙ্গে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। দেশের জনগণকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে কারাগার থেকেই বার্তা দিয়েছেন ইমরান খান। দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। তার কারাবন্দী জীবনের ২ বছর উপলক্ষে মঙ্গলবার দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। PTI এর তরফ থেকে এই কর্মসূচিকে শান্তিপূর্ণ হবে বলে উল্লেখ করা হয়েছে। কারাগার থেকে নিজ রাজনৈতিক দলের কর্মী ও পাকিস্তানের সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান। তবে PTI এর ইসলামাবাদ শাখা ইমরান খানের মুক্তির দাবিতে গেরিলা সংগ্রাম কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। সম্মেলন আয়োজনের অনুমতি না পাওয়ায় এই ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ইসলামাবাদের বিভিন্ন সড়ক অবরোধ করবে দলটির সমর্থকরা। রাজধানী থেকে শুরু হয়ে পরে সারা দেশে এই কৌশল ছড়িয়ে দেওয়া হবে। PTI দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এমন এক সময় পালন করতে যাচ্ছে যখন পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট তীব্র আকার ধারণ করছে। এই প্রেক্ষাপটে আন্দোলন কতটা প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। এদিকে সরকারের সঙ্গে চুক্তি করে ইমরান খান দেশ ত্যাগ করবে বলে যে খবর বেরিয়েছে তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর। ইমরান খানের জনপ্রিয়তা হ্রাস করতেই এমন মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। জার্মানিতে সফররত বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাক মিয়াকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় বার্লিনে আয়োজিত এই সভায় বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও ছিলেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। সভায় সভাপতিত্ব করেন ইউরোপ ফোরামের আবু হানিফ। বক্তব্যে মোস্তাক মিয়া দলকে ঐক্যবদ্ধভাবে প্রবাস থেকে এগিয়ে আসার আহ্বান জানান। শেষ হয় জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে। এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে আছেন এ দলের ৫ ক্রিকেটার। ফিরেছেন সৌম্য সরকারও। প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে নাজমুল শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদকেও। বুধবার মিরপুরে শুরু ফিটনেস ক্যাম্প। ১৫ আগস্ট থেকে হবে স্কিল ট্রেনিং। এদিকে চূড়ান্ত হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে T20 সিরিজের সূচি। সিলেটের ৩ ম্যাচ সিরিজ শুরু ৩০ আগস্ট, পরে ২ ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। আবারও ব্যস্ততা শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। পাকিস্তান সিরিজের পর প্রায় ২ সপ্তাহের বিশ্রাম শেষে বুধবার থেকে শুরু হবে ফিটনেস ক্যাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ২৫ ক্রিকেটার, যেখানে নেই বড় কোনো চমক। সবশেষ ২ T20 সিরিজে খেলা সবাই আছেন প্রাথমিক দলে। ইনজুরিতে বেশ কমাস জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার প্রত্যাশিতভাবেই ফিরেছেন। দলে আছেন সাবেক T20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করা খালেদ আহমেদের সঙ্গে লিটন দাসের দলে জায়গা পেয়েছেন আরেক পেসার নাহিদ রানাও।
টপ এন্ড টি-20 খেলতে বৃহস্পতিবার দেশ ছাড়ার কথা এ দলের। অধিনায়ক নুরুল হাসান সোহান সহ সেই স্কোয়াডের 5 ক্রিকেটারও আছেন প্রাথমিক স্কোয়াডে। যদিও দেশে তাদের অনুশীলন করার খুব একটা সুযোগ নেই, তবে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে ভালো করলে সুযোগ থাকবে এশিয়া কাপে জায়গা করে নেয়ার। বাকি ক্রিকেটারদের নিয়ে বুধবার জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে মিরপুরে শুরু হবে ফিটনেস ক্যাম্প। 15 আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। এরপর 20 আগস্ট দলের সদস্যরা চলে যাবেন নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজের ভেন্যু সিলেটে। সেখানেই হবে সিরিজের বাকি প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে যার সূচিও। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে 26 আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস। মাঠে নামার আগে 3 দিন অনুশীলন করার সুযোগ পাবে ডাচরা। 30 আগস্ট শুরু 3 ম্যাচ টি-20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরের 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অপেক্ষা। সাধারণ মানুষকে বিজয়ের কৃতিত্ব দিলেন নাহিদ। আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে রাজনীতির হাল ধরার আহ্বান। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি। গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ নেতাদের। এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি। চলতি মাসে সীমানা পুনর্নির্ধারণ, সেপ্টেম্বরের মধ্যেই সরঞ্জাম কেনাকাটা। তফসিল ঘোষণার 1 মাস আগে চূড়ান্ত ভোটার তালিকা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।